চট্টগ্রামের বাকলিয়ায় 2 জনকে গুলি করে হত্যা, শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেয়ার প্রতিশোধ বলছে পুলিশ। খুলনা সোনাডাঙ্গায় পলাশ গ্রুপের সঙ্গে গোলাগুলিতে 3 পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার 11, অস্ত্র উদ্ধার। সুনামগঞ্জের বৌলাই নদীতে নৌকাডুবি, 4 মরদেহ উদ্ধার, অতিরিক্ত যাত্রী নেয়ায় দুর্ঘটনা বলছে পুলিশ। ঈদ উদযাপনে ঘরমুখী মানুষ, টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজট, রেলে ভোগান্তি নেই, নৌপথে বাড়তি ভাড়ার অভিযোগ। এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে আজ। সাউদি এক্সপ্রেস করবে ওভার হিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। সংবাদের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাত বিন ফরিদ। চট্টগ্রামের বাকলিয়ায় 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন আরও 2 জন। ভোররাতে বাকলিয়ার চন্দপুরা এলাকায় এই ঘটনা ঘটে। শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে হামলা বলছে পুলিশ। নিহতরা হলেন আব্দুল্লাহ ও মানিক। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে রাত 2:30টার দিকে গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে তাদের লক্ষ্য করে 4টি মোটরসাইকেল থেকে গুলি শুরু হয়। গাড়ি নিয়ে বাকলিয়া এক্সেস রোড হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা, কিন্তু হামলাকারীরা গুলি করতে করতে প্রাইভেট কারকে ধাওয়া করে। এ সময় গাড়িতে থাকা আব্দুল্লাহ ও মানিক নামের 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে চন্দপুরায় টহল পুলিশকে দেখে গাড়ি থামালে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পুলিশ ও আহতরা জানান, শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে পুলিশে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে তাদের ওপর হামলা চালানো হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মোটরসাইকেল নিয়ে এখানে নতুন ব্রিজের আগ থেকে গাড়ি করে আসতেছি, পিছন থেকে 2-3টা বাইকে করে কতগুলো ছেলেরা গুলি করতে করতে আমাদেরকে ওরা আসতেছে আর কি। আমরাও গাড়িতে ছিলাম, ভয় আর গাড়ি থেকে নামি নাই, গাড়ি রানিং ছিল। তারপরে প্রশাসনের গাড়ি দেখে আমরা গাড়ি থেকে নামছি, ওখানে নামার পর থেকে আরো বেশি শুরু হয়েছিল। বড় সাজ্জাদ দুবাই থাকে, আর হাবিব খান ওদের আন্ডারেই চলে। হাসান দ্বারা কষে ধরা গুলি করছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এই ঘটনার বিষয়ে বিস্তারিত কি তথ্য জানতে পেরেছেন, পুলিশ কি বলছে? দেখুন, আমরা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি রয়েছে সেই ইমার্জেন্সিতে আমরা আছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে মাত্র ভোর হয়েছে, লোকজন আনাগোনা শুরু করেছে এবং আমরা এই পর্যন্ত যেটি জেনেছি সেটি হচ্ছে যে 2 জন নিহত হয়েছে আব্দুল্লাহ এবং মানিক, তাদের সঙ্গে আরও 4 জন ছিলেন। তারা আসলে সবাই কর্ণফুলী নদীর ওই পার থেকে তারা কোনো একটি কাজে গিয়েছিলেন, বিরিয়ানি খেতে গিয়েছিলেন বলে আমরা শুনেছি। তারা আসার পথে আপনি জানেন যে গত 16 মার্চ ঢাকার একটি বিপণী বিতান থেকে ছোট সাজ্জাদ বাইজ মুসলিম এলাকার যে চিহ্নিত সন্ত্রাসী বলে পুলিশের খাতায় নথি রয়েছে ছোট সাজ্জাদ, তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং সেই ঘটনায় অর্থাৎ যিনি ধরিয়ে দিয়েছেন, অর্থাৎ যিনি তাকে চিহ্নিত করে দিয়েছেন বলে সাজ্জাদের ধারণা ছিল, সেই সরোয়ার এই গাড়িতে ছিলেন এমন একটি ধারণা থেকে তারা আসলে সেই যে কারটি করে আসছিলেন সেই কারটিকে ধাওয়া করতে থাকে এবং এক পর্যায়ে সেই গাড়িটি মূল সড়ক থেকে সেটি একটি অন্য একটি রোডে চলে যায়। সেটি এসে চট্টগ্রামের যে চন্দনপুরা গোলেজার স্কুলের সামনে যখন সেই গাড়িটি দাঁড়ায় তখন আসলে দূর থেকে 4টি
মোটরসাইকেলে করে আসা বেশ কয়েকজন তাদেরকে আসলে আলপাতারি গুলি করতে থাকে এবং সেখানে মানিক এবং আবদুল্লাহ নামে দুজন নিহত হন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজন ভর্তি রয়েছেন। আমরা আসলে এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম তাদের সংযোজনের সঙ্গে, কিন্তু সকালবেলা আমরা যখন এসেছি তখন আসলে তাদের স্বজনদের কাউকে পাইনি। বেশ কয়েকজনকে আমরা পেয়েছি তাদের যারা নিহত হয়েছে তাদের নিকটাত্মীয়, কিন্তু তারা কথা বলতে চাচ্ছে না। পুলিশ যেটি বলছে সেটি হচ্ছে কয়েকদিন আগে যে ছোট সাজদকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ঘটনায় যারা তাকে ধরিয়ে দিয়েছেন তারাই আসলে প্রতিশোধ নিতে গিয়ে এই কাণ্ডটি ঘটিয়েছে। এবং এখন আমরা পুলিশ যেটি বলছে সেটি হচ্ছে এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে ধরার জন্য পুলিশের পক্ষ থেকে অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে। তো এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে লাশঘর সেখানে দুজনের মরদেহ আছে, কিন্তু এখন পর্যন্ত আসলে তাদের মরদেহ দেখা কিংবা তাদের যে স্বজন রয়েছে তাদের সঙ্গে কথা বলার সুযোগ আমাদের হয়নি। তবে এই ঘটনার পর থেকে পুরো চট্টগ্রামে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আপনি জানেন যে আগামীকাল ঈদুল ফিতর এবং তার ঠিক দুদিন আগে এরকম একটি ঘটনা সঙ্গত কারণেই সবাইকে আসলে নাড়া দিয়ে গেছে। আমরা পুলিশের ঊর্ধ্বতন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, যেহেতু একেবারে ভোরবেলা এখনো পর্যন্ত তাদের সঙ্গে কথা বলা ঠিক এখনো সম্ভব হয়ে ওঠেনি। আমরা চেষ্টা করছি বিষয়টি নিয়ে আরও জানার জন্য এবং হয়তো পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে যদি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় তাহলে হয়তো আমরা আরও বিশদভাবে বিষয়টা জানাতে পারবো। তবে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের পক্ষে কোনো আত্মীয়স্বজনকে আমরা দেখছি না, ফলে খুব বেশি তাদের বিষয়ে জানার সুযোগ আমাদের হয়নি। তো এই হচ্ছে আমার কাছে চট্টগ্রাম থেকে। নিশ্চয়ই এই বিষয়ে আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। খুলনা সোনাডাঙ্গায় সন্ত্রাসী পলাশ গ্রুপের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় 3 পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় বাহিনীর প্রধান পলাশ সহ 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে রাত 12টার দিকে সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে অভিযানে যায় যৌথ বাহিনী। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আইন শৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি করে। গোলাগুলিতে পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হন। পরে ঘটনাস্থল থেকে বাহিনীর প্রধান পলাশ সহ 11 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র, গুলি, জব্দ করা হয় 7টি মোটরসাইকেল। শেখ পলাশ সহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র সহ বিভিন্ন মামলা রয়েছে। এর আগে পলাশকে ধরিয়ে দিতে পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় পুলিশ। ঠেলে ঠুলে 2-1 পাওয়ার পর গুলি করছে। গুলি করার পরেই আমরা আবার গুলি করছি। সব কিন্তু অন্ধকারের ভিতরে চলতেছে। এরপরে একজন বলতেছে এই জানলা দিয়ে অস্ত্র ফেলাই দিছে, নেভির একজন বলতেছে স্যার এই যে তখন জানলা দিয়ে অস্ত্র ধরলাম। এরপর স্যার ওই দিকে ফেলাইছে, কিন্তু কোথায় পাবো? এই করতে করতে 3-4টে মনে হয় পাওয়া গেল, আগে পাইছে 2-3টে এরকম। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, যৌথ বাহিনীর যে অভিযান হয় সেখানে অভিযানের পরে তারা কি কি তথ্য জানিয়েছে, যে সন্ত্রাসী পলাশ রয়েছেন তার ব্যাপারে কি কি বিস্তারিত তথ্য রয়েছে? এখন পর্যন্ত আসলে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। তবে খুলনা মেট্রোপলিটন পুলিশের যিনি সহকারী পুলিশ কমিশনার রয়েছেন মোহাম্মদ আজম খান, তিনি আমাদেরকে ঘটনাস্থল থেকে গতকাল ভোর রাতে জানিয়েছেন যে তারা প্রথমত গোপন সংবাদের মাধ্যমে তথ্য পায় যে এখানে পলাশ গ্রুপের কিছু সদস্য তারা অবস্থান করছেন এবং সেই গোপন সংবাদের উপর ভিত্তি করেই তারা অভিযান পরিচালনা করে এবং তাদের এই অভিযান পরিচালনার সময় তাদের সঙ্গে নৌবাহিনী ছিল, সেনাবাহিনী ছিল, র্যাব ছিল, গোয়েন্দা পুলিশের সদস্যরা ছিল এবং পুরো একটি যৌথ বাহিনীর একটি অভিযান তারা ওই সময় পরিচালনা করে। এবং ওইখানে যখন তারা অভিযান পরিচালনা করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পায় তখন সন্ত্রাসী গ্রুপরা তাদের উপরে গুলি করে এবং সেই মুহূর্তে পুলিশও পাল্টা গুলি চালায় এবং দুই পক্ষের গোলাগুলির পরে কিন্তু দেখা যায় যে সেখানে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং সেখান থেকে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যার মধ্যে বাহিনী প্রধান পলাশ রয়েছেন এবং এছাড়াও রয়েছেন কালা লাবলু ওরফে রুবেল এবং এরকম 11 জন ব্যক্তি রয়েছেন এবং যাদের বিরুদ্ধে খুলনা শহরের বিভিন্ন থানাতে হত্যা, অস্ত্র, মাদক সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে এবং এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশ এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণাও করেন এবং তারপরেই হচ্ছে মূলত এই ঘটনা ঘটে এবং মোহাম্মদ আজম খান তিনি আমাদেরকে সেটি জানিয়েছেন যে গতকাল রাত 12টার দিকে তারা মূলত হচ্ছে বানরগাতির যে আরামবাগ এলাকা রয়েছে সেই আরামবাগ এলাকাতে তারা অভিযান পরিচালনা করে এবং সেইখানে একজন অবসরপ্রাপ্ত গাড়ি চালক তিনি হচ্ছেন মোহাম্মদ আব্দুর রহিম, তার বাড়িতে মূলত তারা অভিযান
অভিযানটা পরিচালনা করেন এবং সেই সময় তার বাড়িতে এবং তার পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ভবন থেকে আসলে সন্ত্রাসীরা অবস্থান করছিল এবং সেখান থেকেই তারা আসলে পুলিশকে আইনশৃঙ্খলা বাহিনীকে দেখে তারা গুলি চালায় এবং তখন পুলিশ পাল্টা গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে ঘটনাস্থল থেকে 3টি পিস্তল উদ্ধার করা হয়েছে, একটি একতলা শটগান উদ্ধার করা হয়েছে, এছাড়াও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আজকে অবশ্যই দিনের বেলাতে তারা একটি সংবাদ সম্মেলন করবে এবং সেখান থেকে তারা আসলে আনুষ্ঠানিকভাবে এই যে পুরো অভিযান এবং অভিযানের পরে যারা গ্রেপ্তার হলেন এবং তাদের এবং যে সমস্ত অস্ত্র উদ্ধার হলো সেই বিষয়গুলো নিয়ে তারা জানাবেন। এবং ঘটনাস্থল থেকে কিন্তু 7টি মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ এবং পুলিশ বলছে যে এই পলাশ দীর্ঘদিন ধরে তাদের এই সন্ত্রাসী কার্যক্রম শহরে চলে আসছিল এবং গত 5 আগস্টের পরে আপনি জানেন যে খুলনা মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটে। সেখানে হত্যা সহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করে হত্যা সহ প্রতিদিনই গুলি এবং কোপাকুপির ঘটনা ঘটতে থাকে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সেই ঘটনাগুলো তদন্তের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে এই বাহিনীগুলোকে রাতে অভিযান চালিয়ে পুলিশ ধরতে পেরেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরো বলছেন যে এই সমস্ত যে সকল সন্ত্রাসী বাহিনী শহরে রয়েছে তাদেরকে ধরার জন্য তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং তাদেরকে যে কোনো বলে হোক আইনের আওতায় নিয়ে আসা হবে। এবং পুলিশের পক্ষ থেকে আরো একটি বিষয় বলা হয়েছে যে এই এর আগেও তারা হচ্ছে এরকম আরেকটি সন্ত্রাসী বাহিনী নুরাজিবকে তারা ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। আরো বেশ কয়েকটি বাহিনী এরকম সক্রিয় রয়েছে মহানগরীতে এবং তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ সংবাদ পর্যন্ত আমাদের কাছে রয়েছে যে পরবর্তীতে পুলিশের ব্রিফিং এর পরে আপনার মাধ্যমে দর্শকদের বিস্তারিত জানাবো। সুনামগঞ্জের বৌলাই নদীতে নৌকা ডুবে 4 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে 2 জন নারী ও 2 জন শিশু। নিহতরা হলেন বিউটি চক্রবর্তী, কল্পনা রানী সরকার, জয়িতা সরকার ও গঙ্গা রানী সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন ও স্থানীয় ইউপি সদস্য দেবাশিস দাস। শনিবার রাতে জামালগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন রাতে মধ্যনগর উপজেলা থেকে ইঞ্জিন চালিত নৌকাটি জামালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথে বৌলাই নদীতে সেটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা 2 নারী ও 2 শিশু পানিতে ডুবে মারা যায়। গুরুতর মুমূর্ষু অবস্থায় আরও 1 শিশুকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় নৌকাটিতে 60 থেকে 70 জনের মতো যাত্রী ছিলেন। অতিরিক্ত যাত্রীর কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। একটি নৌকা ডুবিতে 60-70 জন যাত্রী ছিলেন। অতিরিক্ত যাত্রী এবং ওজনের কারণে নৌকাটি ডুবে যায়। আমরা যতদূর জানতে পেরেছি 4 জন মারা গিয়েছেন, 2 জন মহিলা এবং 2 জন শিশু আছেন। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। কমলাপুর স্টেশন থেকে বিলম্ব ছাড়াই বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। ফলে এবার নির্বিঘ্নে বাড়ির পথে রওনা দিতে পারছেন যাত্রীরা। স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রা করতে পারায় সন্তুষ্ট তারা। সকাল থেকে নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন। কমলাপুর স্টেশনে কিছুটা ভিড় থাকলেও নেই কোনো ভোগান্তি। ট্রেনের ভেতরেও যাত্রীর খুব একটা চাপ নেই। ফলে এবার স্বস্তিতে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন ঘরমুখী মানুষ। যারা আগে টিকিট কেটে রেখেছেন তারাও নির্ধারিত সিটে ভোগান্তি ছাড়াই বসতে পারছেন। মোটামুটি ভালো আছে, খারাপ না। আমি তো এখান থেকে ইয়েতে যাবো, লাকসাম যাবো আর কি। সবকিছু স্বাভাবিকই আছে, নর্মালি কোনো হ্যারাসমেন্ট হয়নি। না, এত কষ্ট হয় নাই, ঠিকই চলে, ভালোই লাগতেছে। ঈদ খুব নিরাপদ, শান্তিদায়ক, আরামদায়ক মনে হচ্ছে। নারী টানে বাড়ি যাচ্ছি, আনন্দই হবে ইনশাল্লাহ। ভিড়ের মধ্যে তো একটা আনন্দ, একটা সুখ পাওয়া যাবে। যাত্রী সেবা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। এ পর্যন্ত কোনো রকমের অনভিপ্রেত কোনো ঘটনা ঘটে নাই। এইভাবে আগামীকালকেও যাতে সুশৃঙ্খলভাবে ভালোভাবে যেতে পারে সেই ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে। ঈদ উদযাপনের পর ঢাকায় ফেরাও যাত্রী বান্ধব রাখা হবে বলে আশা রেল কর্তৃপক্ষের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের পদক্ষেপ আর সুষ্ঠু ব্যবস্থাপনার কারণেই এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। শনিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এদিকে বাস ভাড়ায় নৈরাজ্য ঠেকাতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জীবিকার তাগিদে অনেকে সারা বছর কাটে রাজধানীতে। ঈদ এলে তারা ছুটে যায় প্রিয়জনের কাছে। এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় ধাপে ধাপে ঢাকা ছাড়ছে নগরবাসী। এতে বেশ স্বস্তিতেই যেতে পারছেন সবাই। বাস টার্মিনালগুলোতে টিকিটের জন্য হাহাকার নেই, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও কম।
আমি অনেক আগেই টিকিট কাটছি, তারপরেও যে ভাড়া ছিল লিগ্যাল, যেটা আগে থেকে ভাড়া ছিল আগের ভাড়াই নিয়েছে। যাত্রী ব্যাঙ্গে চলে আস্তে ধীরে সবাই সুযোগ সুবিধা পাইয়া সবাই চলে গেছিল, আস্তে যাইতেছে, কিন্তু এরকমই হয়েছে যাত্রী। তো ভোগান্তি তেমন একটা না, আগের থেকে একটু কম তুলনামূলক। তারপরও ভাড়া আদায়ে কোনো নৈরাজ্য যাতে না ঘটে সেই জন্য নজরদারি চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঘরমুখী মানুষরা যেন নিরাপদে, স্বস্তিতে এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে এই ভাড়া দিয়েই যেন তারা বাসায় পৌঁছতে পারে, এই জন্য আমাদের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমাদের কাছে দূরপাল্লার যে বাসগুলোর ব্যাপারে যে অভিযোগ প্রতি বছর বেশি আসে, সেই অভিযোগটা এবারে আমাদের আসলে নেই বললেই চলে। এদিকে ঈদ যাত্রা পরিদর্শনে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সবাই স্বস্তিতে বাড়ি ফিরতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। নির্ধারিত যে ভাড়া আছে ওই ভাড়াই কিন্তু সবাই এখনো যাচ্ছে। দুই একটা ছোটোখাটো কমপ্লেইন আছে, ওটার এগেনস্টে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি। তা আমরা সবাই মিলে দোয়া করব যাত্রীরা যেন ভালোভাবে যেতে পারে। ভাড়া তদারকির পাশাপাশি যাতায়াত নির্বিঘ্নে প্রতিটি বাস টার্মিনালে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ করতে সবার গন্তব্য এখন বাড়ির দিকে। ঘরমুখী মানুষের কারণে বেশিরভাগ সড়ক মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট। তবে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার সড়কে রয়েছে যানজট। এদিকে নৌরুটে এবার ভ্রমণ করা যাচ্ছে স্বস্তিতে। ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ভিড় রয়েছে। সড়কে বেড়েছে যানবাহনের চাপও। গাজীপুরে চান্দানা চৌরাস্তায় যান চলাচল করছে ধীর গতিতে। তবে নেই চিরচেনা যানজট। অনেকটা স্বস্তি নিয়ে গন্তব্যে যেতে পারছেন সাধারণ মানুষ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও যানবাহনের চাপ কম। বাসের পাশাপাশি প্রাইভেট কার ও মোটরসাইকেল নিয়েও ছুটছে দক্ষিণবঙ্গের মানুষ। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। রাস্তাঘাট এবার খুবই সুন্দর, ক্লিয়ার, গাড়ি ঘোড়া চালায় কোনো সমস্যা নাই, যানজট নাই। কুড়িগ্রাম গেছিলাম, কুড়িগ্রাম থেকে আসলাম, কোনো যানজট নাই। অনেক খুশি হয়েছি, আমরা তাড়াতাড়ি আসতে পারতেছি, তখন অনেক ভালো লাগতেছে, আগের চেয়ে অনেক তাড়াতাড়ি আসতে পারতেছি এখন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে এবং সুন্দরভাবে ঈদ যাত্রা করতে পারে, তার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং সুশৃঙ্খলভাবে নিরাপদে একটা ঈদ যাত্রা উপহার দিতে পারবো এই আশাবাদ রাখি। বরিশাল সহ বিভিন্ন লঞ্চ টার্মিনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে স্বস্তিতে পারাপার হচ্ছেন যাত্রীরা। রাতবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটেও নেই গাড়ির সারি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনে 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 8:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডক্টর ইউনূসকে বিদায় জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর চিফ প্রোটোকল অফিসার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই। ইউনূস চীনে পৌঁছান বুধবার। শুক্রবার প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। শি এর সঙ্গে বৈঠকের পর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশ নেন। ইউনূসের এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া বাংলাদেশ ও চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহসী নারীর স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশের জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে বিক্ষোভকারী একদল সাহসী নারী। তারা পাচ্ছেন মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ পুরস্কার। মেডেলিন অলব্রাইট 90 দশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এদিকে সম্মানজনক মার্কিন পুরস্কার পাওয়ায় জুলাই কন্যাদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করবেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে সহিংস দমন পীড়নের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে একদল সাহসী নারী ছিলেন অন্যতম চালিকা শক্তি। হুমকি ও সহিংসতা সত্ত্বেও নিরাপত্তা বাহিনী ও পুরুষ বিক্ষোভকারীদের মধ্যে দাঁড়িয়ে অসাধারণ সাহসিকতা দেখিয়েছেন তারা। এই নারীদের সাহসিকতা ছিল নিখুঁত সাহসিকতার সংজ্ঞা।
2007 সাল থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর 90টিরও বেশি দেশে 200 জনের বেশি নারীকে এই পুরস্কার দিয়ে স্বীকৃতি দিয়েছে। ভোটের অধিকার ফেরাতে বিএনপি প্রয়োজনে রাজপথে নামবে বলে হুঁশিয়ার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে রাজধানীর ঈদ উপহার বিতরণের সময় এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন দীর্ঘায়িত করা হলে জনগণ মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ইউটিউবার নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি তুলে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। তারা দেশে বিভাজন সৃষ্টি করতে চান বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি আরো বলেন, ভারত বা পাকিস্তান নয়, বিএনপি জনগণের পক্ষে। আমরা এখন রাস্তায় নামি না, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। আমরা সেটা হতে দেব না। 8 বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ, ছোট ছেলে আরাফাত রহমান কুকুর, স্ত্রী ও 3 নাতনির সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবেন তিনি। এপ্রিলে দেশে ফিরতে পারেন বিএনপি নেত্রী। পরিবার পরিজনহীন নিঃসঙ্গ ঈদ নয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এবারের ঈদ উৎসব মুখর আনন্দের। লন্ডনে পুত্র পুত্রবধূ নাতনিদের সাথে পারিবারিক পরিবেশে ঈদ করবেন তিনি। এর আগে 2017 সালের চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সে সময় 3 মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন। এরপর দীর্ঘদিন কারাগারে থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করা হয়নি তার। এই ঈদ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যদের, মরহুম আরাফাত রহমান কোকর স্ত্রী এবং বাচ্চারাও সেখানে আছে। অতএব পরিবারের পূর্ণ সদস্য নিয়ে অবশ্যই এই ঈদ ওনাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। বিএনপির সিনিয়র নেতারা আশা করছেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন বিএনপি প্রধান। আমরা সবাই আশা করছি এবং সারা দেশবাসী প্রতীক্ষায় আছে উনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন আমাদের মাঝে এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এবং শক্তিশালী একটি রাষ্ট্র কাঠামো বিনির্মাণে তিনি আমাদের নেতৃত্ব দেবেন। ওনার চিকিৎসকদের সাথে কথা বলে যেটুকু জানা গেছে উনি খুব শীঘ্রই আসবেন ইনশাআল্লাহ। খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হলে বিএনপি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুর ও কিশোরগঞ্জে 2টি বড় ঈদ জামাতকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রায় 7 লাখ মানুষের ধারণ ক্ষমতার দিনাজপুরের গোরে শহীদ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। আর কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। দিনাজপুর গোরে শহীদ ময়দানে স্বাধীনতার আগে থেকেই ঈদের জামাত হয়ে আসছে। তবে 2016 সালে এটি দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হিসেবে পরিচিতি পায়। প্রায় 23 একর আয়তনের এ মাঠে 7 লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। ঈদ জামাতকে ঘিরে মাঠ পরিষ্কার, তোরণ নির্মাণ সহ চলছে নানা কাজ। ঈদ উপলক্ষে আমাদেরকে কাজগুলো খুব সুন্দরভাবে করতে হবে। আমরা যেন দ্রুত গতিতে কাজ হয় সেই জন্য আমরা পরিশ্রম দিয়ে যাচ্ছি। মোটামুটি আমাদের বাসের কাম ক্লিয়ার হয়েছে। আমাদের এখানে কন্ট্রোল রুম আছে, পুলিশের অ্যাপ থাকে আমাদের এখানে। এবার ঈদ জামাতে নিরাপত্তা নিশ্চিতে মাঠ ঘিরে থাকবে 300 পুলিশ। তবে এবার মুসল্লিদের যাতায়াতের জন্য থাকছে না বিশেষ ট্রেন। পুলিশ সদস্য পোশাকে, সাদা পোশাকে, তারপরে ডিবির পোশাকে ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে যাতে মানুষ শান্তিপূর্ণভাবে এখানে আসতে পারে। ঈদ জামাতের জন্য প্রস্তুতি চলছে কিশোরগঞ্জের শোলাকিয়ার মাঠেও। ঐতিহ্যবাহী এ মাঠে কয়েক লাখ মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। এখানে বংশ পরম্পরায় প্রায় 200 বছর বা প্লাস সময় মানুষ থেকে এখানে আমরা নামাজ আদায় করি, প্রাউড ফিল করি। ঈদগাহ পর্যবেক্ষণের জন্য 6টি ওয়াচ টাওয়ার, 4টি ড্রোন ক্যামেরা ও পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঈদের নামাজে জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া কোনো কিছু না নিতে পরামর্শ দিয়েছে প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ তো সার্বক্ষণিক ডিউটি পালন করবেন, তার সাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আনসার ডিউটি করবে। বিভিন্ন পয়েন্টগুলোতে
এবং ম্যাজিস্ট্রিয়াল এবং অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের কিন্তু বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেন চলাচল করবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার স্বস্তিতে কেটেছে রমজান, ছিল না লোডশেডিং, সংকট ছিল না গ্যাস পানির, নিত্যপণ্যের দাম ছিল নাগালের মধ্যে, যে কারণে মাস জুড়ে ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে পেরেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসলামী চিন্তাবিদেরা বলছেন এবারে রমজান ছিল সত্যিকার অর্থেই বরকত ও রহমতের। গাছের পাতা ভেদ করে উকি দিচ্ছে চৈত্রের সূর্য, তবে তাতে নেই উত্তাপ। রোজায় এবার ছিল না গরমের তীব্রতা, মাস জুড়ে রোজাদারের হৃদয়ে ছিল প্রশান্তি। ছিল না লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট না থাকায় সেহরি, ইফতার ও তারাবি হয়েছে নির্বিঘ্নে। ঢাকার বাইরে লোডশেডিং থাকলেও আগের মতো 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎহীন ছিল না কোথাও। রমজানে বিদ্যুতের চাহিদা ছিল দৈনিক 15,000 মেগাওয়াটের বেশি। অন্যান্য বছর লোডশেডিং এবং কারেন্ট থাকতো না, রোজাদারদের জন্য খুব ঝামেলাই হইতো। এবছর তো কোনো প্রবলেম দেখতেছি না। এই বছর আল্লাহর রহমতে ধরেন এই রমজান মাস কাটাইছে তেমন হয় নাই, লোডশেডিং তেমন হয় নাই। স্বস্তি ছিল নিত্যপণ্যের বাজারে, ইফতার সামগ্রীর দামও ছিল সহনীয়। বাসাবাড়িতে গ্যাস পানির সরবরাহ ছিল স্বাভাবিক, এতে প্রশান্তি ছিল রোজাদারদের মধ্যে। ইফতারি বা বাজার হাট তরি তরকারি এগুলো কিনে আমরা খুব সুবিধা পাইছি। ইনশাল্লাহ আমরা রোজাও খুব সুন্দরভাবে রাখতে পারছি, আবহাওয়া খুব সুন্দর ভালো আছিল। অন্যান্য বছরে যে আপনার আলু পেঁয়াজ তারপরে কাঁচামরিচ যে অবস্থা ছিল, নাভিশ্বাস, জনগণের নাভিশ্বাস উঠে যেত, বর্তমান বাজার দর অনেকটাই নিয়ন্ত্রণে। রমজানে খাতুনগঞ্জ সহ সব বাজারে সিন্ডিকেট ভেঙে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করেছে সরকার। এলসি খুলতে পেরেছে অনেক নতুন প্রতিষ্ঠান। ছোট এবং মাঝারি ধরনের যে আমদানিকারক আছেন তারা পণ্য আমদানি করার ক্ষেত্রে এখন প্রতিযোগিতামূলক বাজার হওয়াতে বাজারে পণ্যের দাম কমেছে। আমাদের প্রতি বছর ছোলার চাহিদা আছে রমজানে 1 থেকে 1.5 লাখ টন। এবছর আমরা যেটা শুনেছি যে প্রায় 3 লাখ টাকার কাছাকাছি ছোলার আমদানি হয়েছে। আর খেজুরের দাম গত বছর তো এবছর প্রায় 30 থেকে 40% কম ছিল। ইসলামী চিন্তাবিদরা বলছেন সবকিছু মিলিয়ে এবারে রমজান ছিল সত্যিকারের রহমতের মাস। এই মাহে রমজানে আবহাওয়াটা আমাদের অনুকূলে ছিল, বাজার আমাদের অনুকূলে ছিল, সব মিলিয়ে রোজাদারের জন্য রোজা রাখতে সুবিধা হয়েছে। ইবাদতকারী যারা থাকবেন তাদের ইবাদতের জন্য সুবিধা হয় এমন পরিবেশ যদি বজায় থাকে, তাহলে এর একটা অংশ যারা সহযোগিতা করবে তারাও একটা অবশ্যই সওয়াবের অংশ পেয়ে যাবে। রমজানের মতো সারা বছর দেশের মানুষ যেন স্বস্তিতে থাকতে পারে, বর্তমান সরকারের কাছে সেই প্রত্যাশাই করছেন ইসলামী চিন্তাবিদরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খরতাপের মধ্যেই ঈদ। উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে মাঝারি তাপপ্রবাহের মধ্য দিয়ে কাটবে দিনটি। এ সময় রাজধানী ঢাকা ও খুলনায় তাপমাত্রা উঠতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে এপ্রিল জুড়ে 2 থেকে 3 ধাপে বৃষ্টি হতে পারে, এতে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে। মার্চের শেষ দিকে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই মৌসুমে এখন পর্যন্ত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় যশোরে, সেলসিয়াসের পারদ ওঠে 41 ডিগ্রি, আর দ্বিতীয় সর্বোচ্চ সিরাজগঞ্জে 40 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য বলছে প্রাক বর্ষায় প্রকৃতি চরম ভাবাপন্ন হয়ে ওঠে, তাই এ সময় আবহাওয়ার বিরূপ চিত্র ফুটে ওঠে। তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন, তাই ঈদের দিনও বৃষ্টিহীন থাকছে। খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম বিভাগ জুড়েই বয়ে যাবে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। বৃষ্টি হবে না এবং আকাশ অনেকটা ক্লিয়ার থাকবে, এই জন্যে গরম লাগবে। বিশেষ করে সকাল 8টার পর থেকে গরমটা বেড়ে যাবে। সেক্ষেত্রে যেটা হবে, হয়তো বিকেলের দিকে তাপমাত্রা ঢাকাতে 37-38 ডিগ্রি উঠে যেতে পারে। দেশে অনেক জায়গায় তাপমাত্রা অন অ্যান অ্যাভারেজ 35-36-37 ডিগ্রি থাকবে। গত বছর এপ্রিল মাস জুড়ে টানা তীব্র তাপপ্রবাহ দেখা দেয়, তবে এবছর পরিস্থিতি এতটা নাজুক হবে না। পূর্বাভাস বলছে এপ্রিলে 10 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকতে পারে, এরপর কয়েকদিন কালবৈশাখীর ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তাই এপ্রিলে টানা তাপপ্রবাহের আশঙ্কা কম। এই সময় যে বৃষ্টিটা হবে, বৃষ্টির সাথে আপনার কালবৈশাখী ঝড় হওয়া থাকবে, এই সব বাতাস থাকবে। যেমন গত বছর আপনার দীর্ঘ সময় তাপদাহ হওয়ার কারণে কালবৈশাখী হয়নি। এখানে দুইটা পরিপূরক,
একটা হচ্ছে যদি দীর্ঘ সময় হিটওয়েভ থাকে কালবৈশাখী হতে পারে না, আবার যদি হিটওয়েভের কমে যায়, তীব্রতা কমে যায়, সেখানে কালবৈশাখী অ্যাক্টিভিটি বেড়ে যায়। তো এই বছরে যেহেতু বৃষ্টির সম্ভাবনা আছে 2-3টা স্পেলে, এবং 2-3টা স্পেলেই কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসে দিন ও রাতের তাপমাত্রা খুব বেশি তারতম্য হবে না, তাই গরমের অস্বস্তি থাকতে পারে মাস জুড়েই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদের জামাতে মুসল্লিদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে মসজিদগুলো। রোববার সূর্যোদয়ের 15 মিনিট পর থেকে ঈদ জামাত শুরু হবে দেশগুলোতে। লাখো মুসল্লি অংশ নেবেন এতে। সৌদি আরবে এবার 15,948টি মসজিদে ও প্রায় 4,000 উন্মুক্ত স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। মুসল্লিদের সুরক্ষায় ঈদের জামাতের স্থানগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত সহ অনেক দেশে সোমবার ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। সে সময় চট্টগ্রামের হকার্স মার্কেটে বেচা কেনার ধুম পড়েছে। প্রিয়জনদের জন্য কম দামে কেনাকাটা করছেন নিম্ন আয়ের মানুষেরা, যেখানে 100 টাকা থেকে শুরু করে 1000 টাকায় মিলছে পোশাক। কেনাকাটা চলছে গভীর রাতেও। 250 টাকায় শার্ট, 500 টাকায় পাঞ্জাবি আর 300 টাকায় প্যান্ট। ডিজিটাল হ্যান্ডমাইকে এমন হাঁকডাক দিচ্ছেন বিক্রেতারা। আর ক্রেতার ঢল নেমেছে চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে। ঈদকে ঘিরে মার্কেটের চারপাশে কয়েক কিলোমিটার জুড়ে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। রোজার শেষ দিকে বেতন বোনাস পেয়ে ভিড় করছেন কম আয়ের মানুষেরা। কিভাবে 500 টাকা সেভ হয় বা 1000 টাকা সেভ করা যায়, সেক্ষেত্রে আমরা অনেক সময় লোকাল মার্কেট থেকেও কিনে থাকি। পাঞ্জাবি নেওয়ার জন্য যদি নিয়ে নেই, আজকে আসতে পাই পাঞ্জাবি নিয়ে আবার কালকে বাড়িতে যাবো। হকার্স মার্কেটে কেনাকাটা চলে সেহরির আগ পর্যন্ত। গড়ে 40 থেকে 50 হাজার টাকা বিক্রি হয় প্রতিটি দোকানে। ধনী গরিব সবাই কেনাকাটা করতে পারে, জিনিসগুলো ভালো, দামও কম পাইতে আছে। কটন আছে, কুর্তি আছে, 2 পিস আছে, আবার আমাদের অ্যাডাল্টদের জন্য 2 পিস হায়াত আছে কটনের, ওগুলো সব ইথনিক আছে, এগুলো সব চাহিদা সম্পূর্ণ। চট্টগ্রামের হকার্স মার্কেটে স্থায়ী দোকান রয়েছে 5 শতাধিক। ঈদ উপলক্ষে বসেছে আরো প্রায় 1000। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঈদের আগে জমে উঠেছে আতর ও টুপির বেচা কেনা। ঈদের পোশাক কেনার পাশাপাশি ক্রেতারা ভিড় করছেন আতর টুপির দোকানে। দোকান শপিং মলের সাথে রাস্তার পাশেও নানা বাহারি টুপি, আতর, জায়নামাজ ও সুরমার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ঈদ কেনাকাটার অবিচ্ছেদ্য উপকরণ আতর, টুপি আর জায়নামাজ। শেষ মুহূর্তে ঈদ শপিংয়ে ক্রেতারা ভিড় করছেন এসব দোকানে, কিনছেন পছন্দমতো পণ্য। বরিশাল নগরের গির্জা মহল্লা, ফলপট্টি, চকবাজার এলাকার আতর টুপির দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। অনেকে আবার ঈদ পোশাকের সাথে মিল রেখেই কিনছেন টুপি ও জায়নামাজ। প্রকারভেদে সর্বোচ্চ 1400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এক একটি টুপি। ঈদের কেনাকাটা শেষ, এখন আর কি টুপির জন্য আসছি। টুপি পছন্দ হয়েছে, মোটামুটি দামের মধ্যে আসছে। ঈদের জন্য আনন্দ, টুপিটা দিলে বাচ্চাদের দিলে বাচ্চারাও খুশি হয়, এই জন্যই আর কি টুপি কিনতে আসছি। বিক্রেতারা বলছেন ক্রেতাদের পছন্দের বিষয়টি মাথায় রেখে এবছর বিভিন্ন ডিজাইনের দেশি বিদেশি টুপি, জায়নামাজ, আতর ও সুগন্ধি এনেছেন তারা। পর্যাপ্ত টুপি আসছে, বেশিরভাগই বাংলাদেশি টুপি, তারপর পাকিস্তানি টুপিও আছে। মাদ্রাসার ছেলেরা বগিস টুপিটা নেয়, এটা এই দেশে বেশি চলে। তারপর আপনার কিছু হাতের টুপি আছে, কিছু পাথরের টুপি আছে, আর আমাদের দেশি টুপি এগুলো প্রচুর চলে। রাজশাহীতেও জমে উঠেছে টুপি, আতরের বেচাকেনা। সব বয়সের ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন বিদেশি টুপিও আমদানি করা হয়েছে। বিভিন্ন ডিজাইনের টুপি মিলছে 50 থেকে 500 টাকায়। পাঞ্জাবির সঙ্গে ম্যাচ করে টুপি নেওয়া হচ্ছে ছেলেদের আবদারের জন্য। টুপির ভিতরে 100 টাকা থেকে শুরু করে 300, 350, ওর মধ্যে কিছু ইন্ডিয়ান টুপি আছে, পাকিস্তানি আছে। খুলনায় এবছর বেড়েছে আতরের চাহিদা। পরিমাণ ও প্রকারভেদে আতরের দাম পড়ছে 50 থেকে শুরু করে কয়েক হাজার টাকা। আলফারেজ আছে, তারপরে হচ্ছে আপনার দুলাল আতর আছে, এগুলো বেশি। আতরের অনেক চাহিদা আছে, কিন্তু ইন্ডিয়ান মাল তো এবার আসে না, এবার সেরকম মানে চাহিদাও কমে গেছে। সিলেটেও জমে উঠেছে আতর, টুপি আর জায়নামাজের বেচাকেনা। শেষ মুহূর্তে ক্রেতা সমাগম বাড়ায় খুশি ব্যবসায়ীরা।
সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অতিরিক্ত যানবাহনের চাপে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। এর আগে প্রায় 13 কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়। আরও জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে যানবাহন থেমে থেমে চলছে, গাড়ির চাপ সামাল দিতে হাইওয়ে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? আপনি জানেন যে গত রাত থেকেই এই মহাসড়কে যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত এই 13.5 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছিল, যেটা এখন আসার কথা হচ্ছে যে এখন কমতে শুরু করেছে। এ বিষয়ে একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে, যে পদক্ষেপটি হচ্ছে 4 লেন ব্যাপী কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গমুখী যানবাহন চলাচল করছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এখন যে যানবাহনগুলি যাচ্ছে এই যানবাহন শুধুমাত্র উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমি কথা বলেছি যমুনা সেতু সাইড অফিসের যিনি নির্বাহী প্রকৌশলী আহসানুল পাবেল, তিনি যেটা বলছেন যে অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কে যখন যানজটের সৃষ্টি হয় তখন তারা উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকাগামী যে লেনটি যমুনা সেতু মাত্র উত্তরবঙ্গমুখী যানবাহনকে ছেড়ে দেয়। এতে করে রাত 3টা থেকে 4টা পর্যন্ত টানা 1 ঘন্টা যানবাহন উত্তরবঙ্গের দিকে চলার কারণে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়, কিন্তু ভোরের দিকে আবারও সেটি যান চলাচল বিঘ্নিত ঘটলে এবং অতিরিক্ত যানবাহনের চাপে যখন মহাসড়কে আবারও যানজটের সৃষ্টি হয়, তখন কিন্তু এই 30 থেকে 35 মিনিট আগে আবারও শুধুমাত্র উত্তরবঙ্গগামীমুখী যান চলাচল করতে দেওয়া হচ্ছে সেতুর উপরে। উত্তরবঙ্গ থেকে কোনো যানবাহন রাজধানীর দিকে সেতু পার হতে পারছে না। এতে করে 4 লেনেই এই যানবাহন চলাচলের কারণে যানজট অনেকটাই নিরসন হচ্ছে। পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে গতিতে এখন যানবাহনগুলি উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, তাতে আগামী 1 ঘন্টার ভিতরে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে বলে আমরা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি। আর সেতুর যিনি নির্বাহী প্রকৌশলী আহসানুল পাবেল, তিনিও বলছেন যে আগামী 1 ঘন্টার ভিতরে মহাসড়কের যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যান চলাচলের সর্বোচ্চ। ঈদযাত্রায় মহাসড়ক পরিস্থিতির খবর টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। ঈদ উপলক্ষে আকাশপথে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে নেই যাত্রীর চাপ। সড়ক ও ট্রেনে ভোগান্তি না থাকায় এই অবস্থা মনে করছে এয়ারলাইন্স কোম্পানিগুলো। ভিসা সংকটে আন্তর্জাতিক রুটেও যাত্রী চাপ কম, কমেছে হেলিকপ্টার ব্যবহারকারীর সংখ্যাও। 28 মার্চ থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। টানা 9 দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। লম্বা ছুটি ও পরিকল্পনা মাফিক ব্যবস্থাপনা হওয়ায় এবার সড়ক, নৌ ও রেলপথে নেই ভোগান্তি। তবে এর মধ্যেও বাড়ি ফিরতে অনেকেরই পছন্দের শীর্ষে আকাশপথ। রাজধানী থেকে বাড়ি ফিরছেন এমন যাত্রীর সংখ্যা বেশি না হলেও প্রবাসী যাত্রীর কিছুটা চাপ আছে। রাস্তায় একটু যানজট থাকতে পারে ঈদ উপলক্ষে, এই জন্য কাতার দিকে আসছি, ঢাকার থেকে সিলেট যাব। রোজা থাকার পরে আমি ডায়াবেটিস, আমার ওয়াইফও ডায়াবেটিস, অসুস্থ, এই জন্য আমরা বিমানে যাওয়ার জন্য করছি, প্ল্যান নিচ্ছে। 1 ঘন্টা মনে করেন বিমানে লাগবে, আর 2 ঘন্টা এখানে লাগলো, 3 ঘন্টা আমরা পৌঁছে গেলাম, কিন্তু বাসে গেলে এটা 6 থেকে 8 ঘন্টা লাগবে। সড়ক, নৌ ও রেলপথে বিড়ম্বনা না থাকায় চাপ নেই আকাশপথে, বলছে এয়ারলাইন্স কোম্পানিগুলো। ফলে বাড়াতে হয়নি ফ্লাইটের সংখ্যা। এত কম প্রেশার ঈদের সময় এর আগে আমি বিগত বছরগুলোতে দেখি নাই। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা কোনো এডিশনাল ফ্লাইটও আসলে আমরা দেই নাই, আমাদের অপারেশনে রাখি নাই, বিকজ অফ এডিশনাল প্রেশারটা নাই। আমি বলবো যে ট্যুরিস্ট ভিসাটা সাম্প্রতিক সময় কোনো কারণে রেস্ট্রিক্টেড হয়ে আছে। সব কিছু মিলে আমি বলবো যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালে বোথ সাইডে ঈদ উপলক্ষে যে একটা ট্যুরিস্টদের যে একটা যাত্রী প্রেশার আছে, বাট সেই প্রেশারটা নাই। ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে অনেকেই ভাড়া করছেন হেলিকপ্টার। এক্ষেত্রে প্রবাসীরাই এগিয়ে, জানাচ্ছে হেলিকপ্টার ভাড়া দেওয়া সংস্থাগুলো। গত বছর মানুষের আগ্রহটা ছিল অতিরিক্ত বেশি, যেটা আমি বলবো, আর এই বছর তুলনামূলক কম। তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি হচ্ছে অলমোস্ট 25 ফ্লাইট আমরা অপারেশন করেছি ঈদ উপলক্ষে আর কি। কারণ দেখা যাচ্ছে আমাদের তো আসলে অধিকাংশ যাত্রী হচ্ছে প্রবাসী, তারা প্রায় 4-5 বছর পর দেশে ব্যাক করছে। তো মোটামুটি তাদের এই স্পেশাল মোমেন্টটাকে আরও স্পেশাল করার জন্য তারা হেলিকপ্টারটাকে আসলে মোটামুটি প্রায়োরিটি দিয়ে থাকে। আগের বছরগুলোতে ঈদের সময় বাড়তি ফ্লাইটের প্রয়োজন হলেও এবার নিয়মিত ফ্লাইটেও খালি থাকছে সিট। পরিবর্তিত পরিস্থিতিতে এয়ারলাইন্স ব্যবসা কিছুটা কমেছে বলেও জানাচ্ছে প্রতিষ্ঠানগুলো। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 2 থেকে 3 দিনের ব্যবধানে আমদানি করা ফলের দাম প্রতি কার্টনে বেড়েছে 500 টাকা পর্যন্ত, আর কেজিতে 30 থেকে 100 টাকা।
কিন্তু রোজা উপলক্ষে তাজা ফল আমদানিতে 15% কর ছাড় দিলেও বাজারের কোনো প্রভাব নেই। এতে আমদানিকারকদের কারসাজিকে দায়ী করছেন বিক্রেতারা, আর বাজার মনিটরিং না থাকার অভিযোগ ক্রেতাদের। রোজায় মানুষের পছন্দের খাবারের তালিকায় থাকে আপেল, আঙ্গুর, নাশপাতি, কমলা, মাল্টা সহ বিভিন্ন ধরনের তাজা ফল। দাম যেন ভোক্তাদের নাগালের মধ্যেই থাকে, তাই আমদানি করা এসব ফলে 30 জুন পর্যন্ত সর্বোচ্চ 15% কর অব্যাহতি দেয় জাতীয় রাজস্ব বোর্ড NBR। ছাড়ের আগে তাজা ফল আমদানিতে ব্যবসায়ীকে মোট 136% পর্যন্ত কর দিতে হতো। ছাড়ের পর যা এখন 221%। তবে বাজারে নেই এর প্রভাব, উল্টো বেড়েছে দাম। 3500 টাকা আপেলের কার্টুন এখন বিক্রি হচ্ছে 4200 টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে লাল আঙ্গুর আর আনারের দাম। আনার তো তাও কোয়ালিটির উপরে বেসিস করে, এটা সাইজের উপরে বেসিস করে ছোট বড়। তো বড় যে সাইজটা আমরা দেখা যায় আপনার 550-500 টাকা বিক্রি করতে পারছি গত 2 থেকে 3 দিন আগে, সেটা এখন আপনার পার কেজি 600, সর্বনিম্ন 650 টাকা বিক্রি করতে হতো। 23 তারিখ হয়েছে 5600 টাকা, 26 তারিখে যাই হয়েছে, আর 24 তারিখ হয়েছে আপনার 6200 টাকা, 25 তারিখে 6200 টাকা। তাহলে 2 দিনের মধ্যে আপেলটা তো একসাথে ইনপুট হয়েছে, একসাথে পর থেকে ডেলিভারি হয়েছে, তাহলে এগুলো রাইখা দাম বাড়া। যে 18 টাকা পার কেজিতে কমেছে, এই বন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত চাপের কারণে আমরা ওইখানে আরো 8 টাকা লস হয়ে যাচ্ছে। আমাদের 10 টাকা আমরা হয়তো বা ছাড় পাচ্ছি। এনবিআর কর্তৃপক্ষের দিক দিয়ে ছাড় পেলেও বন্দর কর্তৃপক্ষ আমাদের উপরে 19 তারিখে আবার একটি অতিরিক্ত চাপ আরোপ করেছে, যেটির কারণে আমাদের ফলের দামটা ব্যালেন্স করতে পারছি না। ক্রেতারা বলছেন শুধু কর কমালেই এর প্রভাব পড়বে না বাজারে, একই সাথে বাজার মনিটরিং বাড়ানোর তাগিদ। এই ছিল সংবাদে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।